So deadlock and its prevention. Consider a situation like this. Consider a scenario, ধরো এরকম একটা সিনারিও আছে, ট্রানজাকশন T1 আর ট্রানজাকশন T2 আছে। In such a way, ট্রানজাকশন T1 লক এক্স করেছে আইটেম এটাকে, হ্যাঁ, লক এক্স করেছে আইটেম বিটাকে, ওকে, এবং তার যে প্রসিডিং সেই প্রসিডিং গেছে, দেখো লকিংটা কিন্তু টু ফেজ লকিংই চলছে, এবং পরে গিয়ে আনলক করেছে একে এবং আনলক করেছে বি কে। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, এদিকেও তাই, লক এক্স এ, লক এক্স বি, গল্প সেম চলেছে, হ্যাঁ, আনলক করেছে এ কে, আনলক করেছে বি কে। যদি উচিত ছিল আনলক আগে বি কে করা, তারপরে আনলক এ কে করা। যাই হোক, এই সিচুয়েশনে এবার আমি একটা শিডিউল লিখছি, শিডিউলটা পাশে লিখি, নইলে শুধু শুধু জায়গাটা শিডিউল কনস্ট্রাক্ট করছি। শিডিউলটা কিছুটা এরকম যে লক এক্স এ, লক এক্স বি, তারপরে লক এক্স, লক এক্স অফ বি আর লক এক্স অফ এ। এইরকম যদি শিডিউলটা লিখি, তাহলে এই শিডিউলটাতে ট্রানজাকশন T1 আর ট্রানজাকশন T1 এর কোন কোন ঘটনাগুলো ঘটছে দেখা যাক। প্রথম ঘটনাটা ঘটছে হচ্ছে ট্রানজাকশন T1 এর জন্য, হ্যাঁ, দ্বিতীয় ঘটনাটা ঘটছে ট্রানজাকশন T2 এর জন্য, থার্ডটা হচ্ছে ফের T1 এর জন্য, ফোর্থটা হচ্ছে ট্রানজাকশন T2 এর জন্য। এই যদি সিনারিও হয়, তাহলে আমরা দেখব যে the above schedule has a problem. What is the problem? এই শিডিউলটাতে একটা ভালো রকমের প্রবলেম আছে। কি প্রবলেম আছে? প্রবলেমটা হচ্ছে কিছুটা এইরকম, দাঁড়াও এক সেকেন্ড হবে। প্রবলেমটা হলো এরকম যে when T1 locked A, when T1 locked A, and T2 wants to lock A, then T2 will have to wait until lock release by T1. তারপর T1 যতক্ষণ না লকটা রিলিজ করছে, T2 কিন্তু লকিংটা করে উঠতে পারবে না। এটা গেল প্রথম দিকের ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আবার এই দিক থেকে, তার মানে এখানে বলা যেতে পারে যে T2 T1 এর ওপর ডিপেন্ড করে রয়েছে,
T2 T1 এর উপর ডিপেন্ড করে আছে। T1 আনলক করলে তবে T2 এটাকে ইউজ করবে। আবার when T2 locked T2 locked B and T1 wants to lock B, then T1 will have to wait until lock release by T2। তাহলে এখানে আবার উল্টো প্রবলেম। তার মানে T2 এর উপর ডিপেন্ড করে রয়েছে T1। যদি দুটোকে জুড়ি তাহলে সিচুয়েশনটা কিরকম হয়ে যাবে, T1 আর T2 সিচুয়েশনটা কিছুটা এইরকম হয়ে যাবে। T1 T2 এর উপর ডিপেন্ড করে রয়েছে কার জন্য, ফর T1 থেকে T2 এর কাছে যাবে কিসের কি যাবে, ফর A, আর A ফর B এর উপর ডিপেন্ড করে রয়েছে। তাহলে এখানে একটা সাইকেল তৈরি হয়ে গেছে। That means neither T1 nor T2 can proceed to completion since both T1 and T2 are interdependent on each other. So neither T1 nor T2 will proceed to completion, and this situation is known as a deadlock situation। এই সিচুয়েশনটাকেই আমরা বলি হচ্ছে একটা ডেডলক সিচুয়েশন। এই ডেডলক সিচুয়েশনটা আমাদেরকে মানে কি করতে হবে, আটকাতে হবে। এই ডেডলক সিচুয়েশন ইজ দ্য ডাইরেক্টেড গ্রাফ। আর এই যে দ্য ডাইরেক্টেড গ্রাফ, এইখানে যে উপরে আঁকাটা আঁকলাম এটা তো ডাইরেক্টেড গ্রাফ, তোমরা এখন শিখেই গেছো। দ্য ডাইরেক্টেড গ্রাফ representing the above scenario is called a wait for graph। এটাকে একটা wait for graph বলা হয়। এই wait for graph বলছে this graph is defined as a pair of vertex and edge. It consists of set of vertices V and a set of edges E. Each transaction is represented by an arc Ti to Tj if Tj holds a lock and Ti is waiting for it. Okay. তার মানে Ti to Tj represents কি রিপ্রেজেন্ট করছে, Ti Ti is waiting, Tj is holding the lock and Ti is waiting for it. ওকে, এই ওয়েট ফর গ্রাফ যেটা রয়েছে সেই ওয়েট ফর গ্রাফটা যদি অ্যাসাইক্লিক হয় তাহলে there is no deadlock. If the wait for graph is acyclic, then there is no deadlock in the transaction schedule. ট্রানজাকশন শিডিউলে তাহলে কিন্তু কোনো রকম ডেডলক নেই। কিন্তু যদি দেখা যায় ইফ
the wait for graph is cyclic, then the এক সেকেন্ড ধরো বাপি সব তেল বার করে নেয়নি তো then the transaction schedule is in deadlock. ওকে, এই হলো স্যার। হ্যাঁ বলছি স্যার, ঢুকতে একটুখানি মানে ওই লেট হয়েছে, ওই ফার্স্টের 4টে লাইনে মানে একটুখানি বুঝিয়ে দেবেন, ওভারথ্রো করে দেবেন জাস্ট একটুখানি ফার্স্ট থেকে 4টে লাইন। হ্যাঁ দেখো, এখানে একটা সিনারিও ধরে নেওয়া হচ্ছে, যে সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন তারা এ আর বি তাদেরকে T1 ট্রানজাকশন লক করেছে এক্সক্লুসিভ মোডে, আর T2 ট্রানজাকশনও সেই একই ভেরিয়েবলস কে লক করেছে এক্সক্লুসিভ মোডে। এবার এই তারপর পরে তাদের অ্যাক্টিভিটিস পারফর্ম করে আনলক করেছে। এই সিচুয়েশনটাকে যখন এটা ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন, যখন একটা সিনারিওতে ফেলবো তখন দেখো সিনারিওটা কিছুটা এরকম আসবে, লক এক্স এ, লক এক্স বি এর, লক এক্স বি এর, আর লক এক্স এর। মানে সিনারিওটা আমি এইরকম ভাবে লিখছি, সিনারিওটা হয়তো এইভাবে নাও লিখতে পারি, সিনারিওটা অন্যভাবেও লিখতে পারি, কিন্তু এইভাবে লিখছি যাতে সিচুয়েশনটা ডেডলকে আছে সেটা বোঝানোর জন্য। এই সিচুয়েশনটা দেখে বোঝাই যাচ্ছে যে একটা প্রবলেমে আছে। কি প্রবলেমে আছে? যখন ট্রানজাকশন T1 হ্যাঁ যে রয়েছে, সেই ট্রানজাকশন T1 যখন ভেরিয়েবল বিটাকে লক করতে যাবে, হ্যাঁ ভেরিয়েবল বিটাকে লক করতে যাবে, তখন ট্রানজাকশন T1 কে ডিপেন্ড করে থাকতে হবে ট্রানজাকশন T2 এর উপর, কারণ যতক্ষণ না ট্রানজাকশন T2 ওটাকে আনলক করছে ততক্ষণ ওই ভেরিয়েবলটাকে লক করতে পারবে না, কারণ ট্রানজাকশন T2 ওই ভেরিয়েবলটাকে আগে লক করছে। সিমিলারলি যখন ট্রানজাকশন T1 যেহেতু এ ভেরিয়েবলটাকে আগে লক করেছে, সেহেতু ট্রানজাকশন T2 তাকে ডিপেন্ড করে থাকতে হবে ট্রানজাকশন T1 এর উপর, যাতে যতক্ষণ না ট্রানজাকশন T1 লকটাকে রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত ট্রানজাকশন T2 লক করে উঠতে পারবে না। তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে T1 ট্রানজাকশন T2 ট্রানজাকশনের উপর ডিপেন্ড করে রয়েছে ভেরিয়েবল বি রেসপেক্টে, ওকে, আর T2 ট্রানজাকশন T1 ট্রানজাকশনের উপর ডিপেন্ড করে রয়েছে ভেরিয়েবল এ এর রেসপেক্টে। হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ ভেরিয়েবল বি রেসপেক্টে, আঁকাটা একটু ভুলে গেছিল ভাগ্যিস দেখলাম, আর T2 ট্রানজাকশন T1 ট্রানজাকশনের উপর ডিপেন্ড করে রয়েছে ভেরিয়েবল এ এর রেসপেক্টে। সেই রিপ্রেজেন্টেশন থেকে আমরা যখন একটা ওয়েট ফর গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করি, এই ওয়েট ফর গ্রাফ কি ফোর্থ সেমিস্টারে কি আরো ভালোভাবে জানতে পারবে। হ্যাঁ তখন আমরা যেটা দেখতে পাই যে যে এই ওয়েট ফর গ্রাফটা সাইক্লিক হচ্ছে। যদি দেখি ওয়েট ফর গ্রাফটা সাইক্লিক, তার মানে বুঝবো যে এই শিডিউলে ডেডলক আছে, মানে এই শিডিউলটা কখনোই তোমার সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হবে না এবং সাকসেসফুলি কমপ্লিট হবে না। ওকে, তো সেই সিনারিওতে এই ব্যাপারগুলোকে বলা। একটা টিআই থেকে টিজে তে অ্যারো তখনই যাবে যখন টিজে জিনিসটাকে ধরে রেখে দিয়েছে আর টিআই ডিমান্ড করছে। সো এই হচ্ছে সিচুয়েশন। তাহলে এই ডেডলক সিচুয়েশনটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে। ডেডলক সিচুয়েশনটাকে আমরা তিন ভাবে হ্যান্ডেল করতে পারি। ওকে, যদিও এই তিন ভাবে হ্যান্ডেলিং তোমাদের 23 তে নেই, 43 তে আছে। হ্যাঁ, তিন ভাবে কি ভাবে হ্যান্ডেল করতে পারি? এক, প্রিভেনশন, দুই অ্যাভয়েডেন্স, আর তিন হচ্ছে তোমার অ্যাভয়েড ডিটেকশন। থার্ড হচ্ছে ডিটেকশন। হ্যাঁ ডিটেকশন আমরা এখানে করতে পারছি, এই সিনারিও দেখে আমরা ডিটেক্ট করতে পারছি যে এখানে ডেডলক আছে কি নেই। কিন্তু আমরা ডেডলক ডিটেক্ট করে কি হবে? যদি দেখি ডেডলক আছে তাহলে আমাদেরকে কি করতে হবে? তখন আমাদের তো আর কাছে উপায় থাকবে না, তখন আমাদের রিকভারি মেকানিজম চালাতে হবে।
কিন্তু আমরা যদি প্রথমেই এমন সিচুয়েশন তৈরি করি যাতে ডেডলক না হয়, সিচুয়েশন যদি আমরা তৈরি করি, তার মানে ডেডলকটাকে আমরা প্রথম থেকেই যদি প্রিভেন্ট করি, দ্যাট উইল বি মোর প্রিভেন্ট কিভাবে করা যায়। কিন্তু সেটাতে ঢোকার আগে আমাদের জানতে হবে ডেডলক কেন হয়। ডেডলক কেন হয়, তার মানে ডেডলকের ডেফিনেশনটা লেখা যাক। Deadlock is a situation that can be created because of locks. Deadlock is a situation that can be created because of locks. It causes transactions to wait forever. To wait forever. And hence, a deadlock occurs because of the following conditions. তারপরে হচ্ছে a deadlock occurs because of the following conditions. এই কোয়েশ্চেনটা দুভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে? এক হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ ডেডলক, ক্যারেক্টারিস্টিক অর কন্ডিশন অফ ডেডলক। এই ক্যারেক্টারিস্টিক অর কন্ডিশন অফ ডেডলক বললে এই কোয়েশ্চেনটার অ্যান্সার যেটা আমি এখন লিখতে চলেছি সেটা হবে। তাহলে হিসেব বলছে যে ডেডলক সিচুয়েশন হচ্ছে, ডেডলক সিচুয়েশনের ক্যারেক্টারিস্টিক্স বা রিজন কেন ডেডলক হচ্ছে সেটা আগে আমাকে জানতে হবে। যদি সেটা আমরা জানতে পারি তাহলে আমরা কি করতে পারবো, ডেডলকটাকে অ্যাভয়েড করতে পারবো বা ডেডলক থেকে ট্রানজাকশন গুলোকে প্রিভেন্ট করে রাখতে পারবো। তো প্রথম কন্ডিশন যেটা আছে সেটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। কথাটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে এটা, এই যে ডেডলকের কন্ডিশন গুলো এখানে লিখছি সেই ডেডলকের কন্ডিশন গুলো ট্রানজাকশনের জন্য বলা হচ্ছে, কিন্তু এই ডেডলকের কন্ডিশন গুলো শুধু ট্রানজাকশনের জন্যই অ্যাভেলেবেল নয়, এই ডেডলকের কন্ডিশন গুলো কিন্তু ইয়ের জন্য, অপারেটিং সিস্টেমের জন্য অ্যাভেলেবেল। আমরা যদি ভালো করে অপারেটিং সিস্টেমটাতে দেখি, কখনো কখনো দেখবে অপারেটিং সিস্টেম চলতে চলতে এমন একটা সিচুয়েশনে পৌঁছে গেছে যে তোমাকে মানে প্রসেসিং হচ্ছে, মানে গোল 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 করে ঘুরছে ওই কার্সারের জায়গাটা, কিন্তু কোনো কাজ হচ্ছে না। দ্যাট ইজ হোয়াট বলছে যে একটা ডেডলক ওখানে হয়েছে, যে কারণে প্রসেসিংটা এগোতে পারছে না। আমরা তখন কি করি, আমরা তখন অল্ট কন্ট্রোল ডেল মারি। অল্ট কন্ট্রোল ডেল মেরে ওখান থেকে কোনো একটা প্রসেসকে ফোর্সফুলি রোল ব্যাক করাই। এখানে ফোর্সফুলি রোল ব্যাক অপারেটিং সিস্টেমের জন্য হয় না, অপারেটিং সিস্টেমের জন্য আমরা কি করি, কোনো একটা প্রসেসকে ফোর্সফুলি টার্মিনেট করে দিই। যেই ফোর্সফুলি টার্মিনেট করে দিই অমনি ওই প্রসেসের ওপর ডিপেন্ডেন্ট বাকি প্রসেসগুলো কি হয়ে যায়, ফ্রি হয়ে যায়। তখন তারা এক্সিকিউট করে বেরিয়ে যায় এবং ডেডলক কন্ডিশনটা রিমুভ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে প্রথমে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন কথাটার মানে হচ্ছে যে আমি যদি একটা রিসোর্স ব্যবহার করি তাহলে সেই রিসোর্সটা আমি মানে একেবারে আমার কাছে নিয়ে নেবো যতক্ষণ না আমার কাজ শেষ হচ্ছে। আমার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি রিসোর্সটাকে আবার ফেরত দেবো। এই হচ্ছে মোদ্দা কথা। মানে আমি চান করতে যাব, আমার চানের জন্য বালতি লাগবে, আমি যে বালতিটা নিচ্ছি বাকিরাও সেই বালতিটা শেয়ার করছে, কিন্তু যেহেতু আমি চান করতে যাচ্ছি সেহেতু আমি বালতিটাকে নিয়ে বাথরুমের ভেতরে ঢুকে গেলাম এবং বাকিরা যারা চান করতে যেতে চায় এবং অন্যান্য বাথরুম তাদের কাছে অ্যাভেলেবেল, তারা চান করতে যেতে পারবে না কারণ বালতিটা আমার কাছে আছে। ওকে, সো মিউচুয়াল এক্সক্লুশন মানে হচ্ছে আ রিসোর্স ক্যান বি locked in exclusive mode
locked in exclusive mode by only one transaction at a time, মানে একজনই ওটাকে লক করছে। mode by only one transaction at a time। একটা ট্রানজাকশন এট আ টাইম ওটাকে লক করতে পারে। দ্বিতীয় রিজন যেটা আছে সেটা হচ্ছে নন প্রিএমপ্টিভ লকিং। নন প্রিএমপ্টিভ লকিং, নন প্রিএমপ্টিভ লকিং মানে হচ্ছে যে আমি ধরো জল খেতে চাইছি, তো একটাই জলের বোতল আছে, তাতে জল আছে। আমি যদি ওই জলের বোতল থেকে জল খাই এবং কেউ এসে আমার কাছ থেকে জলের বোতলটা নিয়ে জল খেতে আরম্ভ করে দেয়, দ্যাট ইজ প্রিএমশন। প্রিএমশন মানে কি, আমি আমার জলের বোতলটাকে আমি তার জন্য ছেড়ে দিচ্ছি, কারণ তার প্রায়োরিটি আমার থেকে বেশি আছে এবং আমি অপেক্ষা করে যাব, যেহেতু তার বেশি জল তেষ্টা পেয়েছে সেহেতু সে তাড়াতাড়ি জলটা খেয়ে আমাকে বোতলটা ফেরত দেবে। কিন্তু নন প্রিএমপ্টিভ লকিং মানে হচ্ছে বা নন প্রিএমশন মানে হচ্ছে যে যতক্ষণ না আমি জলটা খেয়ে বটলটা হ্যান্ড ওভার করবো ততক্ষণ সামনের পার্সনকে অপেক্ষা করতে হবে আনটিল আই ফিনিশ মাই টাস্ক এন্ড রিলিজ দ্য বটল। সো নন প্রিএমপ্টিভ লকিং তাহলে কি বলছে, আর ডেটা আইটেম ক্যান বি মানে ক্যান অনলি বি আনলক বাই দ্য ট্রানজাকশন দ্যাট হ্যাজ লকড ইট। তার মানে একই ডেটা আইটেম যদি মাল্টিপল ট্রানজাকশন মিলে শেয়ার করছে, কিন্তু সেই ডেটা আইটেমটা যে লক করেছে সেই একমাত্র আনলক করবে, তা না হলে হবে না। তার মানে আর ডেটা আইটেম এই পোর্শনটা, যে পোর্শনটা আজকে হচ্ছে এখান থেকে একটা কোয়েশ্চেন দেবেই। ডেটা আইটেম ক্যান অনলি বি আনলকড বিশেষ বিশেষ করে এর পরে যেটা করাবো ডেডলক প্রিভেনশন, ওই জায়গাটা ক্যান অনলি বি আনলক বাই দ্য ট্রানজাকশন দ্যাট লকড ইট। That locked it and no other transaction can unlock it. Transaction can unlock it. 3 নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশন হচ্ছে পার্শিয়াল অ্যালোকেশন। পার্শিয়াল অ্যালোকেশনকে আমরা হোল্ড অ্যান্ড ওয়েটও বলতে পারি, হোল্ড অ্যান্ড ওয়েটও বলতে পারি। মানে আমার কাছে আমি কিছু রিসোর্স ধরে রেখে দিয়েছি আর কিছু রিসোর্স আমার কাছে অ্যাভেলেবেল নয়। যেহেতু আমি কিছু রিসোর্স ধরে রেখে দিয়েছি, তাই ওই রিসোর্স গুলো আমার কাছ থেকে নেওয়ার জন্য বাকি প্রসেস যারা অপেক্ষা করছে তারা আমার সাথে সাথে অপেক্ষা করছে। আর যেহেতু আমি অপেক্ষা করে রয়েছি কিছু রিসোর্স, যতক্ষণ না আমি পাবো ততক্ষণ আমার পুরো রিসোর্স অ্যালোকেশন হবে, হ্যাঁ, সেই জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে। আমি যতক্ষণ না পুরো রিসোর্স পাবো ততক্ষণ পর্যন্ত আমি কাজটা কমপ্লিট করে উঠতে পারবো না। যেমন আমি যদি চান করতে যাই, আমার দরকার হচ্ছে সাবান, মগ, বালতি, এই 3টে জিনিস। আমি পেয়েছি সাবান আর মগ, কিন্তু আমি বালতিটা পাইনি। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বালতিটার জন্য ওয়েট করে থাকতে হবে। কিন্তু ওই মোমেন্টে যার কাছে বালতি অ্যাভেলেবেল আছে সে আবার আমার কাছে অপেক্ষা ওয়েট করে রয়েছে যে আমি কখন তাকে সাবান আর মগটা দেবো। তার মানে কি হয়ে গেল, না সে কমপ্লিট করে উঠতে পারছে না আমি কমপ্লিট করে উঠতে পারছি। The transaction can acquire lock on database in a piecemeal fashion. এক একটা এমন এমন টার্ম উচ্চারণ করে যে টার্ম গুলো ভদ্রভাবে উচ্চারণ করলে আরো ভালো হতো। Can acquire locks on a database in a piecemeal fashion. Piecemeal
ফ্যাশন। পিসমিল ফ্যাশন মানে কি? পিসমিল ফ্যাশন মানে হচ্ছে বুফে খাবারের মতন। ওকে, বুফে খাবারের মতন বা নর্মালি খাবারের মতন। তুমি ধরো তোমাকে যদি প্যাকেট সিস্টেমে খাবার দেওয়া হয় তাহলে একটা প্যাকেটের মধ্যে পুরো খাবারটাকে ধরিয়ে দেওয়া হয়, কিন্তু বুফে খাবার বা এই সমস্ত খাবারে কি হয়, ধাপে ধাপে তোমাকে খাবারটা দেওয়া হয়। তো দ্যাট ইজ হোয়াট ইজ ইন আ পিসমিল ফ্যাশন। ওকে, নেক্সট হচ্ছে সার্কুলার ওয়েটিং। সার্কুলার ওয়েটিং হচ্ছে এইটা যেটা আমরা দেখলাম, এই জিনিসটা সার্কুলার ওয়েটিং। তার মানে এখানে এটা তো দুটো ট্রানজাকশনের মধ্যে দেখেছি। সার্কুলার ওয়েটিং মানে হচ্ছে অনেকগুলো ট্রানজাকশন একে অপরের উপর ডিপেন্ড করে রয়েছে এমন ভাবে যাতে nth ট্রানজাকশনটা দেখা যাবে যে ডিপেন্ড করে রয়েছে ফার্স্ট ট্রানজাকশনের উপর। ওকে, ট্রানজাকশনস লক পার্ট of data resources needed and then wait indefinitely to lock the resource currently locked by other transactions. মানে সিচুয়েশনটা কিছুটা এরকম হবে, T1 ডিপেন্ড করে রয়েছে T2 এর উপর, T2 ডিপেন্ড করে রয়েছে T3 এর উপর, হ্যাঁ, ডট 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 করে এটা যাচ্ছে হচ্ছে Tn পর্যন্ত। Tn দেখা গেল ডিপেন্ড করে রয়েছে T1 এর উপর। তার মানে none of the transaction who are in this particular cycle will complete their execution. So এই চারটে কন্ডিশনের মধ্যে অ্যাটলিস্ট ওয়ান কন্ডিশন আমাদের যাতে অকার না করে সেটা দেখতে হবে। মানে এর মধ্যে থেকে একটা কন্ডিশন অকার করে গেল, তোমার সিস্টেম ডেডলকে চলে যাবে। তো সেই জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ডেডলক প্রিভেনশন। ডেডলক প্রিভেনশন বলছে, ডেডলক প্রিভেনশন জানতে গেলে আগে আমাদেরকে একটা ব্যাপার জানতে হবে। ওকে, সেটা হচ্ছে টাইম স্ট্যাম্প। বইতে গল্পটা উচ্চারণ করেছে, মানে বলেছে, কিন্তু কি সেটা বলেনি। টাইম স্ট্যাম্প হচ্ছে দ্য টাইম অ্যাসোসিয়েটেড with the events occurring during the progress of a transaction right from transaction begin till transaction commit is known as a timestamp. Timestamp helps to find out, helps to identify the older and the younger transaction. মনে করো একটা ট্রানজাকশন আছে T1,
তার সাথে অ্যাসোসিয়েটেড যে টাইম স্ট্যাম্পটা আছে t1 which is equal to দুটোর সময়। আর একটা ট্রানজাকশন আছে t2, তার সাথে যে অ্যাসোসিয়েটেড টাইম স্ট্যাম্পটা আছে t2, এটা আছে 2:05। তাহলে এখান থেকে আমরা এইটুকু বুঝতে পারছি যে টি এটা ওল্ডার ট্রানজাকশন আর এটা ইয়ঙ্গার ট্রানজাকশন। কি করে বুঝতে পারলাম? t1 এর টাইম স্ট্যাম্প ইজ লেস দেন t2 টাইম স্ট্যাম্প। তার মানে t1 এর টাইম স্ট্যাম্প যদি লেস দেন t2 টাইম স্ট্যাম্প হয়, তার মানে t1 হচ্ছে ওল্ডার ট্রানজাকশন এন্ড t2 হচ্ছে ইয়ঙ্গার ট্রানজাকশন। এইটুকু মনে রাখবে যে ট্রানজাকশন যত বাড়বে, এইটা টাইম স্ট্যাম্প যত বাড়বে তত ট্রানজাকশনটা ইয়ং হবে, টাইম স্ট্যাম্প যত কমবে তত ট্রানজাকশনটা ওল্ড হবে। এই টাইম স্ট্যাম্প দেখে আমরা বুঝে উঠতে পারি যে কোন ট্রানজাকশনটা ওল্ড আর কোন ট্রানজাকশনটা ইয়ং। অবভিয়াসলি মনে রাখবে ওল্ড ট্রানজাকশনের প্রায়োরিটি এন্ড প্রেফারেন্সেস আর মোর দেন দ্য ইয়ং ট্রানজাকশন অলওয়েজ। সেটা আমাদের লাইফের ক্ষেত্রেও হয়, লাইফের ক্ষেত্রে কেন এবং এর ক্ষেত্রেও তাই। সো ডেডলক প্রিভেনশনের অ্যালগোরিদমসে যাই। এক সেকেন্ড। ডেডলক প্রিভেনশন অ্যালগোরিদম। দুটো অ্যালগোরিদম আছে। ডেডলক প্রিভেনশনের জন্য দুটো অ্যালগোরিদম আমরা পাই। প্রথম অ্যালগোরিদম যেটা আছে সেটা অ্যালগোরিদমটা বলছে হচ্ছে কিছুটা এইরকম। সেই অ্যালগোরিদমটাকে বলে হচ্ছে ওয়েট ডাই স্কিম। ওয়েট ডাই স্কিম। ওকে, the scheme is based on non-preventive technique. Non-preventive technique কি বলছে যে if ti requests a database resource that is held by tj এমন একটা রিসোর্সকে চাইছে যে রিসোর্সটা tj মানে আর অপর ট্রানজাকশনটা হোল্ড করে রেখে দিয়েছে, দেন if if ti has a smaller timestamp than that of tj, then if ti has a smaller timestamp than that of tj, it is allowed to wait. ওকে, তার মানে আমি এখানে বলতে পারি এইখান থেকে যা জানতে পারলাম সেটা হচ্ছে ওল্ড ওয়েট। ওকে, এলস কি হবে? ti aborts। মানে এখান থেকে কি জানতে পারলাম? ইয়ং অ্যাবর্ট, মানে ইয়ং ট্রানজাকশনটা রোল ব্যাক করে যাচ্ছে। হ্যাঁ, পরীক্ষার সময় এই অ্যালগোরিদমটা যখন লিখবে এই লাইনগুলো লিখবে না প্লিজ। ওকে, তাহলে মার্কস কেটে নেবে আবার উল্টে। এটা তোমাদের বোঝার জন্য। ওকে, তো মনে করো টি আই একটা ট্রানজাকশন, আর টি জে একটা ট্রানজাকশন, আর সিচুয়েশন বলছে যে টি জে ট্রানজাকশনটা
একটা রিসোর্স হেল্ড করে রেখে দিয়েছে, টিজে এ কি করে দিয়েছে, হোল্ডিং আ রিসোর্স। এখানে ডেটাবেস নিয়ে ডিল করছি, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা ডেটাবেস রিসোর্স বলবো, হোল্ডিং আ ডেটাবেস রিসোর্স। হ্যাঁ, এর টাইম স্ট্যাম্প হচ্ছে t1 which is less than এর টাইম স্ট্যাম্প যদি t2 হয়, তাহলে এ যদি এই রিসোর্সটার জন্য রিকোয়েস্ট করে, এ যদি রিকোয়েস্ট করে তাহলে এফেক্ট কি হবে, এফেক্ট হবে ওয়েট। ওয়েট কে ওয়েট করবে, ওয়েট টি উইল ওয়েট। ওকে, কারণ টি ট্রানজাকশন হচ্ছে ওল্ডার আর এই ট্রানজাকশনটা হচ্ছে ইয়ঙ্গার। এটা হলো ইফ পার্টটা বোঝানো। এলস পার্টটা কি বলছে, এলস পার্ট বলছে যে টিআই ট্রানজাকশনটা রিসোর্সটা রিকোয়েস্ট করেছে, যেটা টিজে ট্রানজাকশন হোল্ড করে রেখে দিয়েছে। ওকে, এটা ওল্ডার, এটা ইয়ঙ্গার। ওকে, এটা হোল্ডিং আ ডেটাবেস রিসোর্স, যেখানে টি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বলতে পারা যায় t2। তাহলে সেই ক্ষেত্রে কজ যদি হয় রিকোয়েস্ট, এফেক্ট হবে কি হবে, রোল ব্যাক। রোল ব্যাক, কে রোল ব্যাক করে যাবে, টিআই, মানে বলতে পারা যায় রোল ব্যাক অর ডাই টিআই হয়ে যাবে। ওকে, এই হচ্ছে এলস পার্টের সিচুয়েশন। এটা হচ্ছে ইফ পার্টটার ডিলিংস, এটা হচ্ছে এলস পার্টটার ডিলিংস। এইটা হলো প্রথম ওয়ে। তার মানে দেখো আলটিমেট গল্প কি দাঁড়াচ্ছে, এই সিচুয়েশন হলে আমি অপেক্ষা করছি, এই সিচুয়েশন হলে আমি এক্সিকিউট করছি না। হ্যাঁ, ইয়ঙ্গার ট্রানজাকশন সে কি করছে, মানে এই ওল্ডার ট্রানজাকশন এক্সিকিউট করছে, ইয়ঙ্গার ট্রানজাকশন বলছে আচ্ছা 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 তুমি এই রিসোর্সটা নিয়ে নাও বলে ইয়ঙ্গার ট্রানজাকশন ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু দুটো ক্ষেত্রে এটা ওল্ডার আর এটা ইয়ঙ্গার বলছি, একটু ভুল করে ফেলেছি এখানে, এটা ইয়ঙ্গার আর এটা যদি ওল্ডার হয়। এই হচ্ছে গল্প, কিন্তু লকটা ধরে রেখে দিয়েছে টিজে। সেকেন্ড সিচুয়েশন যেটা রয়েছে সেটা হচ্ছে আবার, হ্যাঁ, সেটাকে বলে হচ্ছে উন্ড ওয়েট সিচুয়েশন। উন্ড ওয়েট সিচুয়েশন মানে উন্ড ওয়েট সিচুয়েশন, আচ্ছা প্রথম সিচুয়েশনটাকে যদি ভালোভাবে এক্সপ্লেন করা যায় তাহলে সিচুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে যে একজন বড় ব্যক্তি যদি একজন ছোট ব্যক্তির কাছ থেকে কোনো জিনিস চায়, তাহলে ছোট ব্যক্তি বড় ব্যক্তিকে বলবে যে অপেক্ষা কর। ওকে, হ্যাঁ, আর একটা হচ্ছে একজন ছোট ব্যক্তি যদি একটা বড় ব্যক্তির কাছ থেকে কোনো জিনিস চায়, তখন সেই ক্ষেত্রে, হ্যাঁ, বড় ব্যক্তি ছোট ব্যক্তিকে বলবে আমি তোমাকে দিতে পারবো না, যার ফলে ছোট ব্যক্তি সেই জিনিসটা পাবে না। এই হচ্ছে মোদ্দা গল্প এইখানে। তার মানে ওভারঅল কেসে ওল্ডারেরই প্রেফারেন্স বেশি। দ্বিতীয়টা হচ্ছে স্কিম। উন্ড ওয়েট স্কিম, এটা আবার এমন একটা স্কিম যে স্কিম বলছে বড় ব্যক্তি রিকোয়েস্ট করবে না, ছোট ব্যক্তির কাছে